সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই সংগ্রাম ছিল এখানে মেহনতি জনতার যে সন্তানেরা তারাও যাতে এখানে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন, তারা যাতে এখানে এই শিক্ষার যে অধিকার সেটা যথাযথভাবে পান, রাষ্ট্র যেন তাদেরকে সেই সমস্ত অধিকার দিতে বাধ্য থাকে। সেই যে শরীফ কমিশনের শিক্ষানীতির বিরুদ্ধে সেই সময়ের ছাত্র নেতারা যে দাঁড়িয়েছিলেন, ছাত্ররা যে সংগ্রাম গড়ে তুলেছিলেন, সেই সংগ্রামের ধারাবাহিকতা আজও চেয়েছে। আমরা এখানে একটি জাতির শাসনকে এখান থেকে উচ্ছেদ করেছি, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, কিন্তু আমরা এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে আমরা এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত যে অধিকার, সেই অধিকারকে অর্জন করতে পারছি না। বন্ধুগণ, 1962 সালে সেই শরীফ কমিশনের যে শিক্ষানীতি, তার মধ্যে অন্যতম একটি চক্রান্ত ছিল বিশ্ববিদ্যালয় থেকে কিংবা সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি যাতে এখানে বিলুপ্ত হয়। সেই ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই সময় শরীফ কমিশন করেছিলেন, আইন সরকার করেছিলেন, সেই একই চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি এখন এই বাংলাদেশের এই জনগণে বিদ্যমান। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যুগে যুগে ছাত্র রাজনীতির যে অর্জন, সেই অর্জন ছাড়া এখানে কোনো স্বাধীনতা অর্জন হয়নি। আমরা বলতে চাই যে বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাস গৌরব অর্জন ইতিহাস। ছাত্র রাজনীতি কখনো এখানে মাথা নিচু করেনি স্বৈর শাসকের সামনে। এই যে গণঅভ্যুত্থানে ছাত্ররা যে জীবন দিয়েছেন এবং তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যে জনগণ এখানে জীবন দিয়েছেন নিজেদের অধিকারের জন্য, এই প্রাচীন শাসনের বিরুদ্ধে, সেই ছাত্ররাই কিন্তু আজকে বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা লক্ষ্য, সেই সমাজ ব্যবস্থা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাহিদা অনেক, কারণ এখানে একটি স্বৈর শাসক ক্ষমতায় ছিল। বিগত 15 বছর ধরে আমরা এখানে এই স্বৈর শাসনের জাতকলে পিষ্ট হয়েছি। আমাদের বহু সহযোদ্ধা এখানে মৃত্যুবরণ করেছেন, গুম হয়েছেন। ছাত্রলীগের মতো যে সন্ত্রাসী সংগঠনের যে সন্ত্রাসীরা তাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। এবং শুধুমাত্র এই বিগত 15 বছরই নয়, আমাদের সহযোদ্ধারা সেই 62 থেকে শুরু করে আজকে অবধি তারা সেই জনগণের যে মুক্তির সংগ্রাম, যে মুক্তির লড়াই, সেই লড়াই আজও চালাচ্ছেন। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র জনতাকে এই যে রাষ্ট্রীয় যে নির্যাতন নীতি রয়েছে, রাষ্ট্রীয় যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ছাত্র রাজনীতি এখানে প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার বিগত 1 মাসের অধিক সময় তারা কিছু কাজ করেছেন, কিন্তু এখানে একটি সমালোচনা করতে চাই যে 1 মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি এখানে বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে বেশ কয়েকবার ধন্যবাদ জানিয়েছেন জনগণের পাশে থাকার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 15 বছরের যে স্বৈর শাসন, যে প্রাচীন শাসন এখানে শেখ হাসিনা কায়েম করেছিল, সেই প্রাচীন শাসনের পক্ষ নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। 2018 সালে যেখানে নির্বাচন হয়েছিল, ভোট ডাকাতির নির্বাচন, সেই নির্বাচনে সেনাবাহিনীকে এখানে নিয়োগ করা হয়েছিল, মাঠে নামানো হয়েছিল, কিন্তু জনগণের বিরুদ্ধে এই সরকারের হুকুম তামিল করেছিল সেনাবাহিনী। তাহলে সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে ছিল, সে কথা সত্য হয়। এই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছি শুরুতে সেনাবাহিনী জনগণের পক্ষে ছিলেন না। একটা পর্যায়ে সেনাবাহিনীর একটা অংশ তারা জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু
জনগণের পক্ষ নিয়ে, জনগণের পক্ষে, জনগণের উপরে যে নির্যাতন দমনের পক্ষে, জনগণের এই যে নির্যাতন নিপীড়ন সেইটা পক্ষ কিন্তু নিয়েছিল সেনাবাহিনী। এবং আমরা একই সাথে দেখতে পাই পাহাড়ে সেনাবাহিনীর যে ক্ষতি, তারা পাহাড়ের সেনা শাসন, অধিকৃত সেনা শাসন বজায় রেখে কিভাবে পাহাড়িদেরকে ভিনদেশী হিসেবে তারা ট্রিট করে। সুতরাং আমরা বলতে চাই, এই যে বিগত 15 বছরে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই পুলিশ, দাঁড়িয়েছিল এই যে বিজেপি এবং দাঁড়িয়েছিল রাষ্ট্রের সমস্ত বাহিনী, বাংলাদেশ রাষ্ট্রটিকে এমন একটি নির্যাতনের কারাগারে তারা পরিণত করেছিল, একদলীয় প্রার্থীবাদী শাসনে তারা পরিণত করেছিল। এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়ে জনগণের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং তার ফলশ্রুতিতে জনগণের ঢেলা খেয়ে এখান থেকে এই যে পুলিশ বলেন, বিজেপি বলেন, সোয়াদ বলেন, কিংবা রাষ্ট্রগত বাহিনী বলেন, সবগুলো পালিয়েছে। এই রাষ্ট্রের বাহিনী তো জনগণের বাহিনী, তারা জনগণের চাকর। সুতরাং সরকার পরিবর্তনের সাথে সাথে তাদেরকে কেন পালাতে গেলে, তারা কেন পালাতে বাধ্য হল? আজকে স্পষ্টতই বলতে চাই যে শুধুমাত্রই শেখ হাসিনার নির্দেশে এখানে এই সমস্ত বাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করেছে, লুটপাট করেছে এবং তারা এখানে একেবারেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই শেখ হাসিনার পেছনে ছিল কে? সাম্রাজ্যবাদী ভারত। এই ভারতের নির্দেশে শেখ হাসিনা বিগত 15 বছর ধরে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং আজকে সে কি করেছে? ভারতের কোলে দিয়ে উঠেছে এবং সেখানে বসে তারা নানান ধরনের নির্যাতন ষড়যন্ত্র করে যাচ্ছে, বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। সুতরাং আমরা বলতে চাই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এখানে যে নিপীড়নের বিরুদ্ধে যে পরিবেশ আমরা তৈরি করেছি, সেই পরিবেশটা এখানে অক্ষুণ্ণ থাকে। সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ যেন বিজেপিকে দাঁড়ায়। এখানে রাষ্ট্রীয়ভাবে এই যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, ছাত্র সমাজের জন্য যে শিক্ষা, এখানে বিনা বেতনের শিক্ষা, শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের সন্তানেরা যাতে এখানে সমান সুযোগ পায়, দেশবাহী শিক্ষা ব্যবস্থা যাতে এখানে গড়ে ওঠে, সেই উদ্যোগ যাতে রাষ্ট্র করে নেয়, সেই ভূমিকা আজকে রাষ্ট্রকে অবতীর্ণ হতে হবে। বাংলাদেশের ছাত্র সমাজের যে লড়াই, সেই লড়াই হচ্ছে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই। আমরা যেরকম এখানে সৌর শাসনকে উচ্ছেদ করেছি, ঠিক একই রকম ভাবে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াই আমাদের এখানে গড়ে থাকবে এবং সেই লড়াইয়ে আপনাদের সকলকে আয়োজন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নিপীড়িত জনগণের জয় হোক, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এই সমাবেশে কিছুক্ষণ আগে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের একটি মিছিল এসে হাজির হয়েছিল। গণতান্ত্রিক ছাত্রদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। আমাদের যে ছাত্র সমাবেশ চলছে, আপনারা জানেন যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করা হয়। এটা হচ্ছে সাধারণভাবে আমাদের সাধারণ সকলের অবস্থা। আমরা যদি শিক্ষা ব্যবস্থার চিত্রটা ওই পাহাড়ের দিকে তাকাই, আমরা দেখতে পাবো এখানকার শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের সমতলের শিক্ষা ব্যবস্থা বা বৈষম্যের যে চিত্র, সেটা পাহাড় সমস্ত আরো বেশি। ব্যবহারের সেবা বলতে পারি, আরো দেখতে পাবো এলাকা থেকে এলাকার পরে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেটা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু এখানে শিক্ষা ব্যবস্থাটা মাতৃভাষায় শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নাই। ফলে এই শিক্ষা ব্যবস্থায় যে পাহাড়ের যে নাগরিক, যে ছাত্র পড়াশোনার মধ্যে দিয়ে বড় হতে চায়, তার পক্ষে আসলে খুব একটা বেশি দিনে এগিয়ে যাওয়ার সুযোগ নাই। এমন একটা পরিস্থিতি আমাদের দেশে, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা
প্রণয়ন করতে হবে। একই সাথে পরবর্তীতে শিক্ষার বিভিন্ন ধাপে পাহাড়ি জনগোষ্ঠী, চাকমা, সাঁওতাল সহ বিভিন্ন যে জাতিগোষ্ঠীর মানুষ, তাদের জন্য শিক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সংগ্রামী সভাপতি একজন চাকমা। বক্তব্য রাখবেন একজন চাকমা। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। বন্ধুগণ, আমরা দীর্ঘ 15টি বছর পর আজকে এখানে যারা সমবেত হয়েছি, আজকে এখানে আমাদের উচিত ছিল যে উৎসাহের কথা বলার, একেবারে নিঃসংকোচে কথা বলার যে জায়গাটা, এই জায়গাটা কথা বলার একটা জায়গা তৈরি করার কথা ছিল। কিন্তু বন্ধুগণ, আজকে আমি সেই কথা বলতে পারছি না। এখনো এই রাষ্ট্রে যে এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই দেশের ব্রিটিশ সরকারকে হটিয়ে দেওয়া হয়েছিল, হটিয়েছি, এই রক্তের উপর দাঁড়িয়েও আজকে আমার দেশের সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীর মানুষজন হচ্ছে সংখ্যায় সংখ্যায় রাত যাপন করছে। বন্ধুগণ, আজকে সামনের দিনে পূজা আসছে, এই পূজা সেই সঠিকভাবে পালন করতে পারবে কিনা সেই সংখ্যায় তারা বিরাপাত করছে। বন্ধুগণ, আজকে আমরা দেখেছি এখানকার মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমরা পাহাড়ে আশা করেছিলাম এই দেশের সরকার, এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমাদের এক টুকরো জায়গা হবে, জাতিগত স্বীকৃতি দেওয়া হবে এখানকার সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীকে। বন্ধুগণ, কিন্তু আমরা পাইনি। তখন আমাদেরকে বাঙালি বলিয়া পরিচয় দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে দূরে ফেলে দেওয়া হয়। বন্ধুগণ, এখানে বারবার কথা উঠে আসছে, এখানকার বিচ্ছিন্নতাবাদীর কথা উঠে আসছে। বন্ধুগণ, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আমরা বিচ্ছিন্নতাবাদী নই। বন্ধুগণ, আমরা এই দেশের সাথে সংযুক্ত থাকতে চাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মাপকাঠি হয় তার মধ্যে দিয়ে এখানকার দেশের নারীরা কেমন নিরাপত্তায় থাকে এবং এখানকার দেশের সংখ্যালঘু জাতি জনগোষ্ঠী কিভাবে থাকে। বন্ধুগণ, আজকে আমরা দেখেছি 47-এ যখন দেশভাগ হয়, বন্ধুগণ, এই 47-এর দেশভাগের পরবর্তী এই উপমহাদেশে ধর্মের ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা কায়েম হয়েছিল। বন্ধুগণ, এই যে ধর্ম এবং বিশ্বাসের ভিত্তিতে যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল, কায়েমের ভুল ছিল, সেটা 71 সালে আমরা দেখেছি, সেটা উৎখাত করতে হয়েছে 71 সালে গিয়ে। বন্ধুগণ, এই 71 সালে গিয়েও এখানে একই ভাষা ভিত্তিক জাতীয় রাষ্ট্র গঠন হয়েছে। বন্ধুগণ, এখানে আমাদের ঠাঁই হয়নি। সুতরাং আমরা মনে করি এই দেশকে যদি আমরা ধারাভাবে সাজাতে চাই, আমরা যদি গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই, এখানে দরকার বহুত্ববাদী রাষ্ট্রে, এখানে বহুজাতিক রাষ্ট্র হতে হবে রাষ্ট্রকে। বন্ধুগণ, আজকে বারবার এখানে রাষ্ট্র সংস্কারের কথা উঠে আসছে। বন্ধুগণ, আমরা সংবিধান সংস্কারের কথা বলছেন এখানে নানাভাবে, নানা দল থেকে একটা অন্তর্ভুক্তিমূলক একটা সরকারের কথা উঠে আসছে। বন্ধুগণ, আমরা বলতে চাই এখানকার পাহাড়ি জনগোষ্ঠী থেকে শুরু করে যারা অপরাধ সংখ্যালঘু জাতি জনগোষ্ঠী আছে, তাদেরকে বাদ দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থার এই সংবিধানে যদি তাদের যে ন্যূনতম সংবিধান স্বীকৃতির জায়গাও যদি না থাকে, তাহলে আপনাদের স্বপ্ন নিয়ে এতগুলো মানুষ, এতগুলো প্রাণ যেভাবে প্রাণ ধরিয়েছে, এই প্রাণের মূল্য আর থাকবে না। বন্ধুগণ, এই প্রাণের মূল্য দুঃসাপ হয়ে যাবে। বন্ধুগণ, সর্বশেষ একটি কথা বলতে চাই, 71-এর পরবর্তীতে আমরা যখন চেয়েছিলাম এই দেশের সাথে সংযুক্ত হতে, মানুষ যখন তার দিকে উল্লাস করছে 71 পরবর্তী স্বাধীনতার পর, তখন কিন্তু বন্ধুগণ এই সেই মুজিব বাহিনী পাহাড়িদের উপর হামলা চালিয়েছিল। বন্ধুগণ, বিদ্যুৎ মুজিব বাহিনী সেই নির্মম হত্যাকাণ্ডের কথা বলে যায়নি। আমরা এর প্রেক্ষিতে আমরা বলেছিলাম এই রাষ্ট্র ব্যবস্থা যখন জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদেরকে আমরা পাহাড়িদের থেকে বিচ্ছিন্নবাদীর তকমা দেওয়া হয়, বলা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় আমরা পালিয়ে গিয়েছিলাম, কিন্তু এই কথা থেকে ভুল।
বন্ধুগণ, আমরা সংযুক্ত হয়েছিলাম, হতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে নেয়নি। আমাদের আগে পৃথিবীর প্রায় নয়, তার রাষ্ট্রপুত্র থেকে শুরু করে তাকে দিয়ে হচ্ছে এখানকার মুক্তি বাহিনী গঠন করার কথা ছিল, কিন্তু নেওয়া হয়নি বন্ধুগণ। তারপর আমরা দেখেছি এখানকার পাহাড়িদের যে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ সেটা ছিল, এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংখ্যাটা আমরা কাটিয়ে উঠতে চেয়েছিলাম। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যখন সারা দেশে যখন গ্রাফিতি আঁকা হয়, কিন্তু তার যে এক পরিবেশ, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আরো এক পরিবেশ বন্ধুগণ। সেই গ্রাফিতি আঁকতে গিয়েও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে বন্ধুগণ। সেখানে কল্পনা চাকমা 96 যে কল্পনা চাকমা হারিয়ে গেছে, তার হুটি তাদের সম্মান মেলেনি। তার গ্রাফিতি আঁকতে গিয়ে কেন হচ্ছে সেখানে বাধা প্রদান করা হলো বন্ধুগণ। এই কথা স্পষ্টভাবে পরিষ্কার এখানে। এই যে একটা দেশের মধ্যে যদি আমরা সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই, এই একটা দেশের মধ্যে যদি দুইটা শাসন ব্যবস্থা থাকতে পারে না বন্ধুগণ। একটাই শাসন ব্যবস্থা হবে। তাহলে আপনি সেনাবাহিনী দিয়ে রাখবেন আর এখানে আপনি গণতান্ত্রিকের বইয়া ওড়াবেন, এটা হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। আমরা চাই আমাদের সংযুক্তি, আমরা ঐক্যবদ্ধভাবে থেকে একটি দেশের যে কাঠামো, এই কাঠামো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে এখানকার পাহাড়ি জনগোষ্ঠী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর সংবিধান প্রণয়ন করে, রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করে আগামী দিনের একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার বন্ধুগণ। কিন্তু আমরা খুব সংখ্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। কেন কাটাচ্ছি? যে চেতনা নিয়ে এখানে উত্থান হয়েছিল বন্ধুগণ, তার পরবর্তী এখানকার সমন্বয়ক উপদেষ্টাদের বক্তব্যের মধ্য দিয়ে আমার কাছে নিত্য সংখ্যায় থাকি। কেন সংখ্যায় থাকি? এই যে তারা যেটা চাচ্ছেন যে পুরো রাষ্ট্র একটা বিপ্লবের পর, আমরা পুরো পৃথিবীতে অনেকগুলো বিপ্লব দেখেছি, পুরো বিপ্লবের পর এখানে সংবিধানের আমূল পরিবর্তন হয়, কিন্তু এখানে যা হচ্ছে সেটা শুধুমাত্র রদ বদল, যা আমরা বিগত সরকার সময়গুলোতে দেখেছি। এখানকার কিছু মানুষ জেলে গেছে, আর কিছু মানুষ জেল থেকে বের হচ্ছে, আর কিছু মানুষকে হচ্ছে জেলে ঢুকানো হচ্ছে, কিছু মানুষকে তার চেয়ার থেকে সরিয়ে কিছু মানুষকে বসানো হচ্ছে। এছাড়া আর কোনো কিছু যে লক্ষণীয় বিষয়, যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের যে জায়গা, সে জায়গা, যে এখানকার রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে প্রতিফলনের যে চিত্র, এই চিত্র আমরা দেখতে পাইনি। আজকে চা শ্রমিকদের কথা ধরেন, আজকে তার বেতনের জন্য 180 টাকা বেতনের জন্য তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে বন্ধুগণ। আজকে তার সংখ্যার কথাটুকু ধরেন, আজকে কিভাবে তৈরি করা হয়েছে। যা বন্ধুগণ, এই পর্যায়ে এসে একটি কথা বলতে চায় যে পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থাকে একেবারে, যে শিক্ষা ব্যবস্থা পুরো দেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এখানকার যে উগ্র বাঙালি চেতনাটা আছে, এই চেতনাটাকে পরিবর্তন করা জরুরি। কেন জানেন? আজকে আপনারা যারা ক্লাস 3 পড়ে সেখানে দেখবেন এখানকার আমাদের মধ্যে কেন এত কথা, কেন আমাকে বুঝতে আপনাকে অনেক কষ্ট করতে হয়, কেন বিশ্ববিদ্যালয়ে এসেও আপনি আমাকে চিনেন না, সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার দিকে গঠিত। আজকে দেখবেন এই শিক্ষা ব্যবস্থা সমাজ বিজ্ঞান বই 3য়-4র্থ শ্রেণীতে আজকে এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাদেরকে পরিচয় করা হচ্ছে, সে কি খায় না খায়। একটা জাতিভুক্ত জনগণ সে কি খায়, তার খাদ্যাভ্যাস দিয়ে তার জাতিগত পরিচয় হতে পারে না বন্ধুগণ। এখানকার বাঙালি জাতিসত্তাকে যদি পুরো পৃথিবীতে পরিচিতি করতে চান, তাকে আপনি পাবেন এখানে 52 মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, 71 স্বাধীনতা যুদ্ধ, 69 অভ্যুত্থান এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের কথা আপনি পাবেন। কিন্তু এই যে পাহাড়িদেরকে যেভাবে হচ্ছে আপনি পরিচয় করাচ্ছেন, সেটা তার জাতিগত পরিচয় নয়। কিন্তু একটা সময় এই পাহাড়িরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বন্ধুগণ। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যখন বলছে যে ব্রিটিশের সূর্য যখন অস্তমিত যাচ্ছিল না, তখন এই পাহাড়িদের জনগণ তার নিজস্ব স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মতো করে সেখানে টিকেছিল, যুদ্ধ করেছে বন্ধুগণ। যুদ্ধ করে তারা হুঁটিয়ে দিতে পারেনি ব্রিটিশরা পাহাড়িদেরকে। সেই গৌরবোজ্জ্বল ইতিহাস আজও আমাদের চাকমা রাজার বাড়িতে আছে। আপনারা দেখবেন মোগল আমলের সেই কামান এখনো রক্ষিত রয়েছে বন্ধুগণ। এই ইতিহাস বলে গেলে চলবে না। এই ইতিহাসকে যদি পড়ানো হতো, এখানকার মানুষকে যে শিক্ষা ব্যবস্থার সাথে সংযুক্তি করানো হতো, তাহলে আজকে আপনাকে আমাকে চিন্তা এত কষ্ট করতে হতো না বন্ধুগণ। এইটুকু বলে আমরা সর্বশেষ একটি কথা বলতে চাই যে ন্যূনতম একটা বাচ্চাকে বিকাশ করার জন্য যে ন্যূনতম মাতৃভাষার যে শিক্ষা লাভের অধিকার, এই লাভের অধিকার টুকু আছে ছিল এখানে। এটারও একটা পরিবর্তন দরকার বন্ধুগণ। আমরা সর্বশেষ এই কথা বলতে চাই, আগামী দিনের যে লড়াই, আগামী দিনের যে সংবিধানের যে লড়াই,
সংবিধানের পথ পরিবর্তন হতে চাচ্ছে যে আমূল বিপ্লবের যে লড়াই, এই অগ্রিম আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সরকারি উপস্থিতি। 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে এরশাদ স্বৈরাচার পতনের পর এদেশের মানুষ, এদেশের জনগণ ভেবেছিল যে গণতন্ত্রের একটা নতুন যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের নতুন যাত্রায় আমরা দেখতে পেলাম স্বৈরাচার এরশাদের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদরা ছিল তারা সক্রিয় ভূমিকা পালন করেছিল, এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু গণতন্ত্রের নতুন যাত্রার পরবর্তীতে আমরা দেখতে পাই দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র সংসদ ছিল সেই ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম 90-80 দশকে, সেই গণতন্ত্র যখন হচ্ছে মুক্তি পেল, স্বৈরাচার থেকে যখন মুক্তি পেল, তার পরবর্তীতে আমরা দেখতে পাই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সহ ডাকসু, জাকসু, ইকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়ে গণতন্ত্রের গড়া চেপে আবার ধরা হলো। আমরা 2015 বছর ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, বিভিন্ন আক্রমণের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি। কিন্তু আমাদের ছাত্র সমাজের কোন নির্বাচিত প্রতিনিধি না থাকায় এই লড়াই সংগ্রামে নানাভাবে এই সরকার দমনকে সহজে চালাতে পেরেছিল। বর্তমানে যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় যে গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা আওয়ামী সরকারকে উচ্ছেদ করেছি, এই পরবর্তী সময় এসে আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, এই দাবি আমরা জানাই। একই সাথে ছাত্র রাজনীতি দ্বন্দ্বের নামে সারা দেশে যে বিরাজনীতি করে পায়তারা চালানো হচ্ছে, এর তীব্র নিন্দা জানাই। এই পর্যায়ে গণতান্ত্রিক ছাত্রলীগের এই ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সরকারি সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী। বক্তব্য রাখবেন ফাহিম আহমেদ চৌধুরী। উপস্থিত বন্ধুগণ, আমরা আমাদের বক্তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা অনেকগুলো কথা শুনলাম। আমরা আশা এবং আকাঙ্ক্ষার একটা অদ্ভুত সংমিশ্রণের ভেতরে দাঁড়িয়ে আছি। সেই সংমিশ্রণের ভেতরে দাঁড়িয়ে আমরা এমন ছাত্র জনতার সামনে আজ কথা বলছি যে ছাত্র জনতা মাত্র কিছুদিন আগে যার কান দিয়ে গুলির আওয়াজ সে শুনতে পেয়েছিল। আমরা সেই ছাত্র জনতার সামনে কথা বলছি যে ছাত্র জনতা পুলিশের সামনে দাঁড়াতে পেরেছিল, পুলিশ সামনে তার বুক পেতে দেওয়ার সাহস করেছিল। এরকম কিছু ছাত্র জনতার সামনে আজকে কথা বলছি। আমরা আবার ওই গুলি শোনা কান, আমরা ওই ইতিহাস শোনা কান, আমরা ওই সাউন্ডের শোনা কান, সেই কান আজকে অধিকারের কথা শুনছি। আমরা 62 শিক্ষা আন্দোলনের কথা শুনছি। বন্ধুগণ, আজকে যখন আমরা সারা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নানা ধরনের বাতচিত, এ ধরনের নানাবিধ বাহারি শব্দ যখন আমরা শুনছি, সেই বাহারি শব্দের ভেতরে দাঁড়িয়ে আমরা 62 শিক্ষা আন্দোলনকে স্মরণ করছি। আমরা 62 সালে শিক্ষার্থীদের যে লড়াকু ভূমিকার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল। বাংলাদেশের যে স্মৃতিশৈলের যে স্তম্ভ, তার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো 62 শিক্ষা আন্দোলন স্মরণে। সেই স্তম্ভকে আমরা স্মরণ করছি। আমরা কেন করছি? আমাদের উদ্দেশ্য কি? আপনারা একটু স্মরণ করে দেখবেন। আমরা যখন গত বছর 62 শিক্ষা আন্দোলন স্মরণ করেছিলাম, তখন আমরা আওয়াজ তুলেছিলাম যে অবৈধ ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। আমরা বলেছিলাম যে অবৈধ তফসিল বাতিল করতে হবে। আমরা বলেছিলাম যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, যে বাংলাদেশে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, সেই বাংলাদেশে শেখ হাসিনার 15 বছরের মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। আমরা সেই আওয়াজ গত বছর 17 সেপ্টেম্বর করেছিলাম। আজকে 17 সেপ্টেম্বর দাঁড়িয়ে আমরা আরো জোরের সাথে বলতে চাই, ওই মানবতা বিরোধী চাই।
আমাদের যে ছাত্র বন্ধুর বুকে যারা গুলি চালিয়েছিল তার বিচার এই বাংলাদেশে আমরা চাই। আমরা সেই আওয়াজ আজকে তুলছি। বন্ধুগণ, আমরা একটা লড়াকু পরিস্থিতির পরে আজকে এই সমাবেশে মিলিত হয়েছি। আমি শুরুতেই বলেছি, আজকে আমাদের কারণ গুলি শোনা কারণ, আমাদের চোখ রক্ত দেখা চোখ, আমাদের ভেতরের লড়াই, সেই লড়াই অধিকারের লড়াই। আমরা নিঃসংকোচে আমাদের লড়াই অধিকারের কথা আমরা বলতে পারি। আমরা চেয়েছিলাম 5 তারিখের পরে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ প্রথম কঠিন শব্দ বন্দোবস্তের শব্দ দিয়ে আমরা বাংলাদেশ চাইছি, ব্যাপারটা এরকম না। আমরা চেয়েছি সকল মানুষের একটা সহজ বাংলাদেশ, যে মানুষটা সকল মানুষের হবে। ওই যে ইনক্লুসিভ বাংলাদেশ, যে শব্দগুলো ইরানে আমাদের সামনে বিজ্ঞাপনের মতো আছে, এক সময় সাদ্দাম হোসেন যে স্মার্ট বাংলাদেশের আওয়াজ করতেন, আজকে আমরা নতুন সাদ্দাম হোসেনদের কণ্ঠে ইনক্লুসিভ বাংলাদেশের আওয়াজ শুনি। কিন্তু ইনক্লুসিভ বাংলাদেশ কোথায়, সেই প্রশ্ন আমাদের করতে হবে। আমরা ওই প্রশ্নের লড়াইটা করেছিলাম। আমরা গত 15 বছর এই প্রশ্নগুলোর সামনে নিয়ে এসেছি। আমরা বলতে চাইছি যে ইনক্লুসিভ বাংলাদেশ ৭১-এর পরে বলেছিল যে বাংলাদেশ সবার হওয়ার কথা ছিল, সেই বাংলাদেশ গুটি কয়েক মালিক শ্রেণী, গুটি কয়েক ওই ভ্যাকসিন কোম্পানি কিংবা ওই সাম্রাজ্যবাদী শক্তির বাংলাদেশ কিভাবে হয়েছিল। আমরা সেই প্রশ্ন গত 15 বছর ধরে আমরা তুলেছি। আজকে 5 আগস্টের পরে আমরা সেই একই প্রশ্ন তুলছি। আমরা বলতে চাই, ইনক্লুসিভ বাংলাদেশ মানে কি একদম এক্সক্লুসিভ, একদম সাম্প্রদায়িক, একদম মৌলবাদী শক্তি ইনক্লুড করা, নাকি বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ নিপীড়িত যে মানুষটা তার ভোটের অধিকার, তার ভোটের অধিকার, তার যানজটের অধিকার নিয়ে লড়াই করে এই বাংলাদেশে এই মানুষটাকে ইনক্লুড করা ইনক্লুসিভ বাংলাদেশ নয়। আমরা এই প্রশ্নটা করতে চাই। আজকে ইনক্লুসিভ বাংলাদেশের বিজ্ঞাপন বলতে হবে যে বাংলাদেশে ওই 4 শ্রমিকের বেতন তাহলে 178.5 টাকা হলো। এই স্বাধীন বাংলাদেশ আপনারা আমরা যেটা বলি, সেই বাংলাদেশে আজকে ওই আসলে গার্মেন্টস শ্রমিক, সেই গার্মেন্টস শ্রমিককে কেন মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। আমাদের এই প্রশ্নগুলো করতে হবে। আমাদের প্রশ্ন করতে হবে যে এই ফুলতলা চা বাগান, সেই চা বাগানের 4 শ্রমিকরা গত 9 মাস ধরে মজুরি রেশন ছাড়া কিভাবে আছে। আমরা যখন পিএমের সাথে কথা বলতে গেলাম, তারাও আমাদের একটা বন্দোবস্তের আওয়াজ শোনালো। কি আওয়াজ শোনালো? বন্ধুদের মালিক পালিয়ে গেছে, এই চা বাগানকে এখন সরকার টেক অফ করবে। কিন্তু টেক অফ করতে কতদিন লাগবে? 6 মাস লাগবে। তাহলে 6 মাস আমরা কি করবো? না খেয়ে থাকবো। আমাদের কিভাবে বলতেছে যে এখানে চা বাগানের শ্রমিকরা আগামী 6 মাস কিভাবে খাবে সেটা সে জানে না। এখানকার প্রশাসন সে জানে না আমার শ্রমিক কিভাবে খাবে, আমার এই দেশের মানুষ কিভাবে বেঁচে থাকবে সে জানে না। সে 6 মাসের বন্দোবস্তের আলাপ করে। আজকে যারা রাষ্ট্রের বন্দোবস্তের আলাপ করছেন, যারা রাষ্ট্রের সংস্কারের আলাপ করছেন, তারা আমার মনে হয় কি এর ভূমিকা ওই চা শ্রমিকের যে অধিকার, যে গার্মেন্টস শ্রমিকের অধিকার, যে নজরুল গার্মেন্টস শ্রমিক গাজীপুরে ছাত্রদের পক্ষে 20 জুলাই গুলি খেয়েছিল, ছাত্রদের পক্ষে গাজীপুরে প্রথম বুলেটটা তার বুকে ঢুকেছিল, সেই নজরুলের পরিবার আজকে ভালো নাই। আমরা বলতে চাই, এখানে ওই মোহাম্মদপুরে যে ভ্যানওয়ালা নিজের ভ্যান পুড়িয়ে দিয়েছিল, যে ভ্যানওয়ালা তার টিয়ার শেল থেকে বাঁচানোর জন্য নিজের ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছিল, ওই ভ্যানওয়ালা গুলো ভালো নাই। তাহলে ভালো আছে কারা? এই প্রশ্নের উত্তর নিয়ে, এই প্রশ্নের অনুসন্ধান নিয়ে আমরা 62 শিক্ষা আন্দোলনকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি ওই বাবুল ওয়াজিউল্লাহ মুস্তফাদের কথা, ওই বাস কন্ডাক্টর বাবুল কিংবা গৃহকর্মী ওয়াজিউল্লাহ কিংবা ছাত্র, যে ছাত্ররা তখন দাঁড়িয়েছিল তা কিসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? এখানকার যে শিক্ষা সংকোচন, এখানকার যে রাষ্ট্রীয় নীতি, তৎকালীন সময়ে এরও আগে যখন আইয়ুব খান ক্ষমতায় আসছে, এখানকার ছাত্র সমাজকে সে লড়াই সংগ্রাম করতে দিবে না। তার অধিকার, তার কথা বলার অধিকারকে কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা তখন সারা পাকিস্তান জুড়েছিল। আমরা দেখেছি সেই প্রচেষ্টার বিরুদ্ধে ধাপে ধাপে লড়াই হয়েছে। এখানে শাসনতন্ত্রের বিরুদ্ধে লড়াই হয়েছে, এখানে শিক্ষা কমিশনের বিরুদ্ধে লড়াই হয়েছে। 62 শিক্ষা আন্দোলনের যে শিক্ষা লড়াইটা আমরা দেখি, সেই লড়াইয়ের মূল কথা কি ছিল? যে এখানে শিক্ষা সংকোচন করা যাবে না, এখানে মাতৃভাষায় শিক্ষার অধিকার দিতে হবে। আমাদের পাহাড়ের যে বন্ধু একটু আগে বলে গেলেন যে আমার দেশে মাতৃভাষার শিক্ষা প্রতিষ্ঠিত হয়নি, সেই মাতৃভাষার শিক্ষার কথা ওই 62 সালে ছাত্র নেতারা বলেছিলেন।
তারা বলেছিলেন যে এখানে এই বিশ্ববিদ্যালয়, এই ক্যাম্পাস, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সচেতন রাজনীতির কেন্দ্রবিন্দু। তৎকালীন সময় শাসকরা যে রাজনীতিকে নিষিদ্ধ করতে চেয়েছিল, ছাত্রদের মনে যে বিরাজনীতিকরণের রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তৎকালীন সময়ের ছাত্র নেতারা সেটাকে প্রত্যাখ্যান করেছিলেন। তাদের সচেতন লড়াইয়ের মধ্য দিয়ে ৬২ শিক্ষা আন্দোলন আর পরবর্তীতে স্বাধীনতার লড়াইয়ের একটা ভিত্তি রচনা করেছিল। ফলে আজকে ২৪শে যে অভ্যুত্থান, যে আন্দোলনের কথা আমরা বলছি, আমরা আকাঙ্ক্ষার কথা বলছি, আশঙ্কার কথা বলছি, সেই আশঙ্কাগুলো এই কারণেই হচ্ছে বলে আমরা মনে করি যে এখানকার লড়াইয়ের মধ্যে যে সচেতন চিন্তা, যে সচেতন অনুভূতি, কিংবা আমার এই চা শ্রমিক, কিংবা আমার এই গার্মেন্টস শ্রমিক, কিংবা আমার এই সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিয়ে কিভাবে ইনক্লুসিভ বাংলাদেশ হবে, সেই সচেতন অনুভূতি আমাদের সারা বাংলাদেশে আমরা এখনো গড়ে তুলতে পারি নাই। ফলে আমাদের যে আন্দোলন, আমাদের আন্দোলনকে বেগবান করতে হবে। আমাদেরকে আবার জোর গলায় বলতে হবে যে এখানে ওই দারিদ্রের যে ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বারে বারে বলা হয়, নানা শব্দ অভিধা দিয়ে বলা হয় যে অভ্যুত্থানের সরকার। আমি বলতে চাই যে শ্রমিক, যে ছাত্র, যে জনতা বুক থেকে দিল্লি নিয়েছিল, তার বুকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল না, তার বুকে ছিল এদেশের মানুষের কথা বলার অধিকার, এদেশের মানুষের বেতন আনার অধিকার। ফলে আমি একজন রিক্সাওয়ালা সাথে আমার কথা হচ্ছিল, তার একটা স্মারকলিপি দিয়েছিল, যার পরে জিজ্ঞেস করলাম যদি না মানে কি করবেন, বলবে তো লাঠি মেরে ফেলে দিব। আমরাও চুলগুলো বলতে চাই, যারা আমাদের অধিকার কেড়ে নিবে, যারা আমাদের কথা বলার অধিকার কেড়ে নিবে, যারা আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিবে, আমরা তাদের লাঠি মেরে ফেলে দিব। আগামী দিনের লড়াই একটা সচেতন লড়াই, আগামী দিনের লড়াই একটা সমাজ মুক্তির লড়াই, শোষণ মুক্তির লড়াই। সেই লড়াইয়ে এখানে যারা বসে আছে, যে মানুষগুলো কিছুদিন আগে রাজপথে ছিল, আমরা মনে করি এই লড়াকু শক্তি আগামী দিনের লড়াইকে আরো বেশি বেগবান করে তুলবে। এখানকার মিছিল কয়েক হাজার গুণ হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের, শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে সত্যিকারের অর্থে আরেকটা ইনক্লুসিভ বাংলাদেশ, একটা গণমানুষের বাংলাদেশ, শ্রমজীবী মানুষের বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের আজকে সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ফাহিম চৌধুরী। আমাদের মহান শিক্ষা দিবস উপলক্ষে গণতান্ত্রিক ছাত্র জোটের ছাত্র সমাবেশ চলছে। আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন গণমানুষের ডাক্তার হারুনুর রশিদ, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু। আমাদের মধ্যে উপস্থিত আছেন হেলথ সার্ভিস ফোরামের সংগঠক ডাক্তার জয়দীপ ভট্টাচার্য এবং উপস্থিত আছেন শ্রমিক নেতা শামীমরা। বন্ধুগণ, আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই সমাবেশ করছি। আমরা যখন এই সমাবেশ করছি, ঠিক একই টাইমে আমার পরে একটা মোবাইলে একটা ফোন কল আসলো। সেই ফোন কলটা হচ্ছে একজন শহীদের আপন ভাই। আপনাদের অনেকে মনে থাকার কথা, ওই যাত্রাবাড়িতে একজন ছাত্রকে পুলিশ গুলি করতেছিল, তার বন্ধু তাই টেনে টেনে নিয়ে যাচ্ছিল। সেই শহীদ ইমাম হাসান তাইম, তার পরিবার বিগত কয়েকদিন ধরে নানাভাবে বিক্ষোভ প্রদর্শন করছিল। কিছুদিন আগে ওই যাত্রাবাড়িতে তার মানববন্ধন করে, গত 2 দিন আগে গুলিস্তানে বিক্ষোভ করে। কারণ হচ্ছে শহীদ তাইমের যে হত্যাকারী, তারা তখনও বহাল পর্যায়ে বিভিন্ন জায়গায় কর্মরত ছিল। গতকালকে সংবাদ পেলাম যে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু অন্যান্য যারা ছিল, অন্য আসামি যারা ছিল, যে পুলিশ কমিশনার ছিল, যে পরবর্তীতে আরো যারা ছিল, তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই। এই পরিবার এখন আহাজারি করছে, এখন বিচারের দাবিতে রাস্তায় আছে। এরকম শুধু একটি পরিবার না, বহু বহু শহীদ পরিবার এখন শুধু বিচারের দাবিতে রাস্তায় নানাভাবে বিক্ষোভ প্রদর্শন করছে। বন্ধুগণ, আমাদের যে গণঅভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বারবার বলছি যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রকৃত তালিকা প্রকাশ করুন। যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। একই সাথে সারা দেশে 11,000
আন্দোলনকারী বিভিন্ন হসপিটালে যোগে যোগে মরছে, তাদের যথাযথ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই যে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকারীদের বিচার এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আহতদের চিকিৎসা, সুচিকিৎসা, প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। নয়তো এই যে খুশে ওঠা মানুষের কণ্ঠ, সেই কণ্ঠ আপনাদেরকে গিয়ে হবে। এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র মঞ্চের সংগ্রামী সভাপতি দিলীপ রায়। বক্তব্য রাখবেন দিলীপ রায়। সংগ্রামে সহযোদ্ধা এবং বন্ধুগণ, আমাদের সংগঠন বিপ্লবী ছাত্রছাত্রীর পক্ষ থেকে সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আজকে বড়ই আনন্দের দিন হওয়ার কথা ছিল। এই অভ্যুত্থান শেষ হওয়ার প্রায় 1.5 মাস পর এভাবে বক্তব্য রাখতেছি আপনাদের সামনে। অনেক আনন্দের কথা বলার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এই যে যত আশা আকাঙ্ক্ষার কথাই আমার বন্ধুরা বলেছেন, আমি ঠিক সেই ধরনের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারছি না। বন্ধুগণ, আপনারা যদি এই অভ্যুত্থানটাকে দেখেন, এই অভ্যুত্থানের যে সূচনা, যে ছাত্ররা এখানে লড়াই শুরু করেছিল, সেটা ছিল তার চাকরির জায়গায় সমান সুযোগের জন্য। সে স্লোগান তুলেছিল, কোটা না মেধা, মেধা না কোটা। এই জায়গায় ছিল আন্দোলন। এবং যখন দীর্ঘদিনের 17 বছর ধরে ফ্যাসিবাদী শাসন, আওয়ামী লীগের শাসন, যখন এই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে, যৌক্তিক সংগ্রামে যখন তাদের উপর নিপীড়ন চালায়, যখন তাদের উপর অনুশাসন করে, তখন আমরা দেখলাম সেই আন্দোলনে এখানকার আপামর মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। বন্ধুগণ, আন্দোলনটাকে দেখেন, শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল। সেই কারণে আমরা দেখবো ফ্যাসিবাদী হাসিনা সরকার ভেবেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের নেতৃবৃন্দকে যদি উচ্ছেদ করা হয়, তাহলে আন্দোলনটা এখানে শেষ হবে। ঠিক একই রকম ভাবে সেই কাজটা করেছিল। কিন্তু আমরা পরে দেখেছিলাম কিভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছে। দুই দিন তারা জীবন দিয়ে এই আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছিল। এবং আজকে দেখা অভ্যুত্থানের ফল হিসেবে আমাদের সংগঠন হয়েছে। আমরা দেখছি সেই প্রেসিডেন্ট শেখ হাসিনা নাই, আমরা সেটা দেখলাম। বন্ধুগণ, এই যে গণ অভ্যুত্থান আমরা বলছি, এটা শুধুমাত্র শরণার্থীদের আন্দোলন ছিল না। এই আন্দোলন আমরা করেছি। আমরা দেখেছি কিভাবে শরণার্থীরা রাতে অবচরে লুকিয়ে লুকিয়ে থেকে তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে। কিন্তু এই আন্দোলন যখন শেষ হলো, তখন দেখলাম আমরা আন্দোলনের মাস্টার মাইন্ড যাকে আমরা কখনো রাজপথে দেখি নাই। আমি বলতে চাই, এই আন্দোলনের মাস্টার মাইন্ড যদি হয়ে থাকে, তাহলে 17 বছর ধরে নির্যাতিত নিপীড়িত মানুষ এবং ছাত্র, তাদের আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। বন্ধুগণ, শেখ হাসিনা চলে গেলেন, আমরা খবর পেলাম তখন শাহবাগে। এরপর আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রধান উপদেষ্টা হিসেবে এমন একজনের নাম আসলো যে কিনা কখনোই এই অভ্যুত্থান এবং এই আন্দোলন এবং সংগ্রামের সাথে যুক্ত ছিলেন না। বন্ধুগণ, এই অভ্যুত্থান যদি গণঅভ্যুত্থান হয়, তাহলে গণমানুষের আকাঙ্ক্ষাকে বেঁধে রেখে, গণভোট বেঁধে রেখে এখানে কিভাবে একটা সরকার গঠিত হতে পারে। এবং সেই সরকার গঠিত হয় কোথায়? সেই সরকার গঠিত হয় আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতর। বন্ধুগণ, এই অভ্যুত্থান 5 আগস্টে শেখ হাসিনার পলায়নের সুযোগ করার মধ্য দিয়েই এই অভ্যুত্থানের নেতা হিসেবে আমরা তাদেরকে সামনে দেখছি। তাই অভ্যুত্থানের জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে বেইমানি করেছে। বন্ধুরা, বাংলাদেশ অভ্যুত্থানের দেশ। এখানে অভ্যুত্থান শুধু 2024 হয় নাই। অনেকে আদর করি না, এখানে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে। তবে একটা মিল আছে, যে মিলটা দেখবেন 71 যারা সংগ্রাম করেছিল শ্রমজীবী এবং মেধাবী মানুষ, কিন্তু সেই সংগ্রাম শেষ হওয়ার পর
16 ডিসেম্বরের পর, বিজয়ের পর আমরা দেখলাম তারাই সরকার হলো যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। ঠিক আছে, এমন ভাবে 2024 সালে এই পুনরাবৃত্তি যারা ঘটালো তারা আগামী দিনের ইতিহাসে বেঈমান হিসেবে উপস্থিত হবে। বন্ধুগণ, তারপর আরেকটা বছর দেখেন, দিনে দুটো থাকলে আস্তে আস্তে আমরা প্রতি বিপ্লবের ধ্বনি শুনলাম। কোথায় কোথায় 17 বছর ধরে মানুষ তার দাবি নিয়ে, তার অধিকার নিয়ে কথা বলতে পারেন নাই, তারা যখন রাস্তায় নামলেন তখন তাকে শত্রু হিসেবে চিহ্নিত করা হলো। আমরা দেখলাম শ্রমিকরা তার যখন ন্যায্য মজুরির কথা বললো তখন নাকি শ্রমিকরা প্রতি বিপ্লবী হলো। কিন্তু বন্ধুরা, যখন শিক্ষার্থীদের আন্দোলন চলে, যখন সংগ্রাম চলে, তখন সবাইকে আহ্বান করা হয় যে বাংলাদেশকে সেভ করেন, বাংলাদেশের ছাত্র সমাজকে রক্ষা করেন। কিন্তু যখনই ঘাট পার হন তখন হয়ে যান খাদিয়া ছাড়া। আপনারা জানেন আঞ্চলিক একটা প্রভাব আছে, যখন কোন রকম ভাবে ঘাট পার হয়ে যায় তখন আর খাদিয়ানের দরকার পড়ে না। ঠিক একই রকম ভাবে আজকে যে ছাত্র আন্দোলনকে আপনারা দেখছেন, নামটা খুবই সুন্দর, নামটা খুবই সুন্দর। আওয়ামী লীগের আমাদের উন্নয়ন যেমন ছিল ফেরান লাভলির মতো মাতলে কেউ কোনোদিন ফসলা হয় নাই। ঠিক আছে, এরকম ভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে কোনো বৈষম্য দূর হবে না। যদি দূর হইতো তাহলে আমরা কেন্দ্রীয় পরিষদে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দেখতাম, আমরা কি দেখি নাই। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক যারা বিভিন্ন সময় একটা ইনস্টিটিউশনাল প্রাইজ, সেই কার্ডকে আমরা দেখছি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্ছেদ হওয়ার কথাই ছিল সমন্বয়করা, আমরা দেখছি এই সমন্বয়করা হারুনের হোটেলে গিয়ে হাসি হাসি ভাত খেয়েছে, সিগনেচার করেছিল তারা। এইরকম ইতিহাস আছে অভ্যুত্থানে, এইরকম জায়গায় দেখাতে পারেন কোন ছাত্র নেতারা সরকারি চাপের কারণে সেখানে প্রেস নোট দিয়ে আন্দোলন বাদ দেন। এরপর অভ্যুত্থান হলো, অভ্যুত্থান যারা সংগঠিত করেছে তারা হচ্ছে শ্রমজীবী এবং মেহনতি মানুষ। বন্ধুরা, এই যে বিভিন্ন সময় বলা হচ্ছে আমরা যারা এই সরকারকে প্রশ্ন করছি তারা নাকি আমরা আওয়ামী লীগের দালাল, সব মজার কেন ছিলেন বামপন্থী মানে ফ্যাসিস্ট। কিন্তু যদি মজার হিসেবে দেখেন, এই যে শেখ হাসিনা যে ভারতে গেল, এখন বহু ভারতীয় বা ভারত বিরোধিতা আমরা দেখছি, কিন্তু শেখ হাসিনা ভারতে গেল কে বলে, কে তাকে যেতে দিল? জনগণের সাথে কথা বলেছেন, কথা বলেছেন। ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখলাম অভ্যুত্থানের দিন যত এগিয়ে আসছে সেনাবাহিনী নিয়ে কত আবেগ, কত প্রেমের আলা, কিন্তু এই সেনাবাহিনী আমাদের বুকে তুলে চালান নাই। এই যে বেইমানি, এই যে আন্দোলন নেতারা সেই সেনাবাহিনীকে খুব সুন্দর ভাবে এখানে একটা দেবতা হিসেবে উপস্থিত করা হলো। কিন্তু বন্ধুগণ, আওয়ামী লীগের যে 17 বছর, সেই 17 বছর যে ফেসিলিটি শাসন, সেই শাসন এবং প্রশাসনের সাথে এই পুলিশ এবং সেনাবাহিনীর যুক্ততা ছিল না। এই অভ্যুত্থানের পর সরকার কি কখনো জনগণের কাছে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ক্ষমা চাইতে পেরেছে? বলে নাই। আমরা বরং দেখলাম বিভিন্ন ভাবে রাষ্ট্র নিজেকে গুম করলো, যেভাবে এনজিওরা করে। আমরা দেখলাম যখন বন্যা হলো হুঙ্কার ছাড়া হলো, ব্যাপক ভারত বিরোধিতা হলো, খুবই ভালো কথা। কিন্তু পরপর দুটি লাশ হয়ে গেল, স্বর্ণাবাস আর একজন। কিন্তু এখনো পর্যন্ত মতচালু পরাচরিতির কোন সমাধান কিন্তু হলো না। তাই বন্ধুগণ বলতে চাই, আপনি যতই কথা বলেন, যত আবার বলিয়া ডাকেন, শেষ পর্যন্ত মন্ত্রীদের প্রতিনিধি এখানকার সংখ্যা হল এবং মেহনতি মানুষ, সেই মেহনতি মানুষের পক্ষে ন্যূনতম যদি গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণের কথা ভাবতো, তাই সবার আগে এসে এখানে কয়েকটি বিষয় নিয়ে তারা কথা বলতো। এই যদি 17 বছর আওয়ামী লীগ এখানে ক্ষমতায় ছিল, তাকে কাজে লাগিয়ে এখানে একটা বেশি সংবিধান ছিল, সেই সংবিধানের একটা পরিবর্তন হওয়ার কথা ছিল। নিজেই বলতেছেন অভ্যুত্থানের একটা বিরাট বড় শক্তি যে বিনা প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলে। তাহলে ভারত মাতার শীর্ষ এবং সংবিধান আন্দোলনের নেতা এবং শিক্ষা ইউনুস কি করলেন? তিনি কিন্তু সংবিধানটাকে যথার্থ ভাবে রেখে দিলেন এবং তিনি সাথে সাথেই যেটা করলেন, এই ফ্যাসিস্টের বিবাহ চুপ্পু আমাচিনি আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার নেতৃত্বে তিনি শপথ গ্রহণ করলেন। তো সেই জায়গায় বলতে চাই, অনেক আগে 1917 সালের রুশ বিপ্লব এবং বাসুদিন যখন গণতন্ত্র নিয়ে কথা বলছেন, তখন বলছেন যে 17 সালে মীমাংসা হয়ে গেছে, ভূজদের দিয়ে ভূজ গণতন্ত্র সম্ভব না, ভূজ রাষ্ট্রের সংস্কার সম্ভব না। সেই জায়গা থেকে বলছি বন্ধুগণ, আশার বেশি বাদ দেন, অনেকদিন ধরে এই সব হলো। এখন আমাদের যারা দরকার অবিলম্বে এই রাষ্ট্র এবং সরকারকে বাধ্য করা,
কারণ যে স্বাধীনতার কথা বলছেন আমরা দেখলাম স্বাধীন হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, সাথে সাথে আমরা দেখলাম কিভাবে এখানকার বর্ণবাদী গোষ্ঠীকে চিহ্নিত অপরাধীকে ছেড়ে দেওয়া হলো এবং তারা ভিন্ন ভিন্ন মত এবং পথের মানুষকে দমন করছে। সুতরাং বন্ধুগণ, আগামী দিনের সংগ্রাম ওই সত্যিকার একটা গণতান্ত্রিক শিক্ষানীতি চান, তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রাখবে। সেই জন্য আপনারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আগামী দিনে আপনারা লড়াইয়ে অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে বিপ্লবী ছাত্রমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জানাই লাভ। ধন্যবাদ।